বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। তো আজকে আমরা শুরু করছি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যে 13টা সম্ভবত তোমাদের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করে দিয়েছি, অলরেডি তোমাদের প্লেলিস্ট করা আছে চ্যানেলে। আর অনেক দিন পর তোমাদের এই ক্লাসটা শুরু হচ্ছে, আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করছি। ঠিক আছে, কিছুদিন কিছু কাজ ছিল, তার জন্য তোমাদের এই ক্লাসটা আসতে পারেনি। তো 14 নম্বর ক্লাস নিয়ে আজকে আলোচনা করছি। 14 নম্বর শিফটে আমরা চলে যাই। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা কিন্তু দেখে নেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লেগে থাকে। ঠিক আছে, চলো 14 নম্বর ক্লাসটা দেখি, 14 নম্বর শিফট। আর এই যে পিডিএফটা তোমাদের বলছে, এই পিডিএফটা তোমরা যদি কিনতে চাও, আমরা 14 নম্বর শিফটে ফিরে যাই, কিন্তু তার আগে তোমাদের বলে রাখি সম্পূর্ণ পিডিএফটা 133টা শিফট আছে, 5000 প্লাস জিকে কোশ্চেন আছে সম্পূর্ণ বাংলা ভাষায়। যদি নিতে চাও 99 টাকা দিয়ে নিতে পারবে, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, চলো ফার্স্ট আমাদের কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে। 2020 সালের নভেম্বরে মুম্বাইতে চালু হওয়া কালভেরি শ্রেণীর যে সাবমেরিন, তার নাম কি? সেটা কিন্তু আইএনএস ওয়াজির। আইএনএস ওয়াজির বা ভাগির, এটা কিন্তু ভারতীয় নৌবাহিনীর 5ম কালভেরি শ্রেণীর একটি ডিজেল ইলেকট্রনিক অ্যাটাক সাবমেরিন, যেটা কিন্তু এটা গোয়ার তোমাদের মুম্বাইয়ের যে মুম্বাই ডকে, মানে এটা কিন্তু তৈরি করা হয়েছিল। আর এটা 2020 সালে কিন্তু এটা চালু করা হয়েছিল এই সাবমেরিনটি। ঠিক আছে, আইএনএস ওয়াজির। ওকে, এছাড়া আমাদের ভারতীয় ইন্ডিয়ান নেভির যে আরও অন্যান্য সাবমেরিন রয়েছে, যেমন আইএনএস খান্দেরি, আইএনএস আরিঘাট, আইএনএস কারাঞ্জ। ঠিক আছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী আমরা যদি দেখি, আর এটা কিন্তু 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী কিন্তু সেটা 2020-তে যেহেতু এটা তোমাদের প্রথম চালু হচ্ছে, তাই জন্য 2020 সালে এটা কিন্তু দিয়েছিল। ঠিক আছে, এটা কারেন্টের টপিক ছিল। নেক্সট আছে আমাদের 2019 সালের মে মাসে মুম্বাইয়ের শেষ বন্দি সাদা বাঘটি মারা যায়, এই বাঘটির নাম কী ছিল? তাহলে দেখো, এটাও নিশ্চয়ই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিচ্ছে, তাই না? তো যে বাঘটি মারা গিয়েছিল সেটা কিন্তু আমাদের কোন বাঘটার নাম ছিল হচ্ছে বাজিরাও। এই বাজিরাও হচ্ছে মুম্বাইয়ের শেষ বন্দি অবস্থায় তিনি কিন্তু মারা গিয়েছিল। এই বাজিরাও যে বাঘটি 2019 সালে মারা যায়, তাই জন্য কিন্তু এটা তোমাদের দিয়েছে। আর এই যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, এর ভেতরে কিন্তু এই বাঘটি মানে তখন ছিল আর কি, যখন মারা যায়। ঠিক আছে, আর তখন তার বয়স 18 বছর ছিল, এত কিছু জানার দরকার নেই। ঠিক আছে, তার বয়স কত ছিল, ঠিক আছে, কারণ তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এটা এখনকার এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের ইম্পর্টেন্ট নয়। ওকে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। পরবর্তী আমরা দেখব, পরবর্তী আমাদের প্রশ্ন আছে, নিচের কোন হেরিটেজ সাইটের স্থাপত্যে দ্রাবিড় শৈলী রয়েছে? এখানে দ্রাবিড় শৈলী রয়েছে কোন হেরিটেজ সাইটে? তো দ্রাবিড় শৈলী রয়েছে কোথাকার? যেটা কিন্তু আমাদের রাইন্স অ্যাট হাম্পি। হাম্পি কোথায় অবস্থান করছে? হাম্পি কিন্তু কর্ণাটকে অবস্থান করছে। গুরুত্বপূর্ণ একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা গুরুত্বপূর্ণ পার্ট এই হাম্পি। এই হাম্পি তো অন্যতম গুরুত্বপূর্ণ। আর তোমাদের বলে রাখবো যে এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বর্তমানে তোমাদের এখনও পর্যন্ত কতগুলো আছে? এখনও পর্যন্ত কিন্তু 43টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে আমাদের ইন্ডিয়াতে। আর বায়োস্ফিয়ার রিজার্ভ তোমাদের কটা আছে? 18টি। আর ভারতের যে প্রথম যে তোমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত হচ্ছে যেটা যে পার্কটা, সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এটা কিন্তু মিক্সড ন্যাশনাল পার্ক, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। আর এখান থেকেই তোমাদের লঞ্চ হচ্ছে প্রজেক্ট টাইগার। ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে। তো এই কোয়েশ্চেনগুলো একটু তোমরা নোট ডাউন করে নেবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখেই। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে, নিচের কোন গ্যাসের সবচেয়ে বেশি নির্গমনকারী খাত রয়েছে? তো খাত বা ক্ষেত্র রয়েছে, সেটা কিন্তু হয়ে যাবে আমাদের শক্তি। তোমাদের অপশান ছিল কৃষি, বজ্র, শক্তি নাকি ভূমি ব্যবহারের পরিবর্তন। তো শক্তি কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে। আর এখানে কিন্তু তোমাদের যদি দেখে নেবে যে শক্তি খাত, এটা গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বড় অবদানকারী এবং 2/3 জন্য কিন্তু দায়ী। ঠিক আছে, টোটাল নির্গমনের 2/3, মানে 3/2 জন্য দায়ী হচ্ছে এই শক্তি। আর এটি কৃষিখাত এবং গ্রিনহাউস নির্গমনের প্রায় 20% জন্য দায়ী। ঠিক আছে, এখানে যদি আমরা দেখে নিই যে প্রথম যে গ্যাসগুলো যেগুলো রয়েছে, যেটা আসছে আমাদের, সেটা কিন্তু জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের রয়েছে। ঠিক আছে, নেক্সট আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন আসছে, যে অঞ্চলে কৃষকরা কেবল সবজিতে চাষ করে সরি, এই ধরনের চাষকে কি বলা হয়ে থাকে? অর্থাৎ সবজি চাষ করে। ঠিক আছে, মানে কৃষকরা সাধারণত সবজি চাষ করে, তাকে সেই ধরনের চাষ করাকে কি বলা হয়? এটাকে বলা হয় কিন্তু ট্র্যাক ফার্মিং। তোমরা হয়তো পড়েছো জিওগ্রাফিতে ক্লাস 12-এ। তো ট্র্যাক ফার্মিং যেটাকে আমরা চিনি, সেটাই হচ্ছে আমাদের এটা, যে এখানে কিন্তু বাণিজ্যিকভাবে সবজি চাষ করা হয়ে থাকে। আর এখানে যদি আমরা একটু দেখে নিই, যেসব অঞ্চলে কৃষকরা শুধুমাত্র সবজিতে বিশেষজ্ঞ এবং সেখানে চাষাবাদকে ট্রাক কৃষি বলা হয়ে থাকে। আর এখানকার কিন্তু বাজার থেকে ট্রাকে করে যে সমস্ত খামার বা দূরত্ব যে সমস্ত রাস্তাগুলো ছিল, সেখানে কিন্তু ট্রাকে করে নিয়ে যাওয়া হতো, এবং এই জন্য এর নামটা কিন্তু ট্রাক ফার্মিং বা ট্রাক কৃষি নামে কিন্তু পরিচিত লাভ করে। ঠিক আছে, আর সবজির খামার রয়েছে, সেটাই হচ্ছে ট্রাক
কৃষি তোমরা বুঝতেই পারছো। আর এটা বাজারের জন্য শাকসবজি যাতে বাজারের চাহিদা উপযোগী যদি মানে দেওয়া হয়ে থাকে, তার জন্যই কিন্তু ট্রাকে করে এটা নিয়ে যাওয়া হয়। আর এটা বিভিন্ন জায়গায় ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিস, বিভিন্ন মানে আমেরিকার বিভিন্ন জায়গায় কিন্তু এটা বিশেষভাবে প্রচলিত, এই ট্রাকে করে মানে সবজি নিয়ে যাওয়া, তাই না? তো এই জন্য এর নামটা আরও বিশেষভাবে হয়েছে ট্রাক ফার্মিং। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন যেটা আমরা দেখবো তার আগে তোমাদের বলে রাখি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। এবং আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেটা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু তোমরা টপিক ওয়াইজ ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়া তোমাদের খুব তাড়াতাড়ি এসএসসি জিডি কনস্টেবল 2024-এর যে সলিউশন সেটা কিন্তু প্রোভাইড করা হবে, কারণ এসএসসি জিডি তোমাদের কিন্তু এক্সাম ডেট তোমাদের পাবলিশ করে দিয়েছে এসএসসি, যেটা কিন্তু তোমাদের 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু শুরু হতে যাচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর এক্সামটি, তাই না? তাই জন্য তোমাদের কিন্তু 2024 সালের যে সম্পূর্ণ কোশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমাদের করতেই হবে। তোমাদের আর 2 মাস মতো টাইম আছে, তো সেটা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে করানো হবে। অনেক ছাত্রছাত্রী বারবার কমেন্ট করছিল যে তোমাদের জিডির যে 2024-এর ক্লাস কবে আসবে বা পিডিএফ কবে আসবে। তো তোমাদের জন্য সম্পূর্ণ 2024-এর যে এসএসসি জিডি কনস্টেবলের পিডিএফটা রেডি করা হয়েছে। এখানে তোমাদের কত টাকা রাখা হয়েছে, তোমাদের 53টা শিফট আছে, 1060টি কিন্তু কোশ্চেন আছে, 120টি তোমাদের পেজ সংখ্যা রয়েছে, এবং এটা সম্পূর্ণ প্রিন্টেবল ফরম্যাট এবং ওয়ান লাইনার রয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশানে নাম্বারটা দেওয়া আছে, এবং সম্পূর্ণ পিডিএফটি তোমরা পাবে শুধুমাত্র 50 টাকায়। ওকে, এটা 2024 সালে সম্পূর্ণ জিডি 2024-এর সম্পূর্ণ কোশ্চেন, যেটা ওয়ান লাইনার ফরম্যাটে সাজানো আছে। যারা নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে সেই নাম্বারে। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2024 তোমাদের করতেই হবে, 2024 করলে তবেই তোমরা কিন্তু কমন পাবে। ওকে, আচ্ছা, তোমরা পিডিএফটা দেখে নেবে, ডেমো পিডিএফ তোমরা ওই নাম্বারে পেয়ে যাবে যোগাযোগ করলে। ওকে, চলো আমাদের কোশ্চেনে ফিরে যাই। আর তোমরা যারা এনটিপিসি নিতে চাও তারা কিন্তু 99 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা নিতে পারবে। তোমাদের 133টা শিফট আছে, 5000 প্লাস জিকে কোশ্চেন আছে। চলো আমাদের 6 নম্বর কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে। বৌদ্ধ পাঠের নাম দিন যাতে সন্ন্যাসীদের জন্য নিয়ম রয়েছে। আচ্ছা, যেটা কোন পিটকে রয়েছে, এটা সূত্র পিটক, বিনয় পিটক না অভিধম্ম পিটক? তো এখানে তোমাদের বৌদ্ধ গ্রন্থের নাম বলতে বলছে যেখানে সন্ন্যাসীদের জন্য বিভিন্ন নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু আমাদের রয়েছে বিনয় পিটকে। ঠিক আছে, তোমরা জানো এই পিটক কথার অর্থ কিন্তু ঝুড়ি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা জিজ্ঞাসা করা হয়ে থাকে। বৌদ্ধ ধর্মের যে সমস্ত নীতিগুলো রয়েছে এখানে তোমাদের তিনটে পিটক রয়েছে, এই জন্য তোমাদের বলছিলাম। তো এখানে এই বিনয় পিটক হলো বৌদ্ধ যে ত্রিপিটকেরই একটা অঙ্গ, এবং এই প্রাচীনতম কিন্তু গ্রন্থ, এবং তার সাথে সাথে এই যে সন্ন্যাসীদের জীবন নিয়ন্ত্রণ করে এবং বুদ্ধ তার জন্য দায়ী, এবং তার যে সন্ন্যাসীদের জন্য কয়েকটা নিয়ম এই বিনয় পিটকে কিন্তু বলা আছে। ঠিক আছে, এগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। এছাড়া সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, তিনটে পিটক রয়েছে। হ্যাঁ, আর ত্রিপিটক এগুলো কিন্তু পালি ভাষায় লেখা। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। নেক্সট আমাদের আছে 14 কেজি ভর এবং বেগ হচ্ছে 28 মিটার প্রতি সেকেন্ড। বিশিষ্ট বস্তুর ভরবেগ কত? এটা কিন্তু 392 তোমাদের কিলোগ্রাম মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, এখানে কিন্তু কেজি ভর যেহেতু আছে ইউনিট, তো এটা তোমাদের ভরবেগ হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাবে ভরবেগ যেহেতু তোমাদের জিজ্ঞাসা করেছে, এখানে তোমাদের যে 14 কেজি ভর এটা কিন্তু তোমাদের যেটা দেওয়া আছে, এবং বেগ দেওয়া আছে 28 মিটার প্রতি সেকেন্ড, তাই না? তো এই দুটোকে গুণ করলে আমরা ভর ইন্টু বেগ, যেটা ভরবেগ আমরা কিন্তু পাবো, যেটা আমাদের 392 কিলোগ্রাম মিটার প্রতি সেকেন্ড চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এগুলো তোমাদের গতির বিভিন্ন সংরক্ষণের সূত্র, যেগুলো তোমাদের জিজ্ঞাসা করা হয় বিভিন্ন কিন্তু এক্সামগুলোতে। ঠিক আছে, আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, এগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা একটু দেখে নেবে, কারণ এই নিউটনের সূত্র থেকে তোমাদের কিন্তু ক্লার্কশিপে তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। এই তোমাদের লেটেস্ট যে কোয়েশ্চেন হয়ে গেল ক্লার্কশিপে, সেখানেও জিজ্ঞাসা করা হয়েছিল। পরবর্তী তোমাদের যে কোয়েশ্চেন আসছে কি, সর্বকনিষ্ঠ ইউনিসেফের অ্যাম্বাসেডর দূতের নাম কি? এটা কিন্তু কে? মিলি ববি ব্রাউন। ঠিক আছে, মিলি ববি ব্রাউন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের আপকামিং এক্সামগুলোতে, কারণ এটা একটা স্ট্যাটিক পার্টের অন্তর্গত হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এটা সর্বকনিষ্ঠ ইউনিসেফের যে মিলি ববি ব্রাউন তিনি কিন্তু পাচ্ছেন। আর এখানে যে আমরা যদি দেখি যে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর এবং নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে বিশ্ব শিশু দিবসে 14 বছর বয়সী ইউনিসেফের সর্বকনিষ্ঠ শুভেচ্ছা দূত হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর তোমাদের এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে। আর তার সাথে সাথে তোমরা এটাও দেখে রাখবে যে এমি অ্যাওয়ার্ড মনোনীত অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে নিউ ইয়র্কে নভেম্বর 2018-তে, এটা যেহেতু তোমাদের দেওয়া হয়েছিল অনেকদিন আগেকার, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা, আর ইউনিসেফের নতুন শুভেচ্ছা দূত হিসাবে তাকে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, সেটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তবুও এটা দেখে রাখবে, কারণ এটা কারেন্টের টপিক একটা। ঠিক আছে, কারণ নতুন এখানে যেহেতু বলা হয়েছে সর্বকনিষ্ঠ ইউনিসেফের ব্রাউন অ্যাম্বাসেডর, সুতরাং মিলি ববি ব্রাউন ডাইরেক্ট তোমরা এটা মুখস্থ করে রাখবে। নেক্সট আমাদের কোশ্চেন আসছে, 1920 সালের অসহযোগ আন্দোলনের সাথে অন্য কোন আন্দোলন মিলিত হয়েছিল? যেটা কিন্তু তোমাদের খিলাফত আন্দোলন, আর এটা কিন্তু তোমাদের ক্লার্কশিপ
2024 যে কোয়েশ্চেন তোমাদের পেপারটা হয়ে গেল ক্লার্কশিপের এক্সাম 4টে শিফটে, সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল খিলাফত মুভমেন্ট যেটা কত সালে হয়েছিল। 1920 দিকে তোমাদের হচ্ছে খিলাফত মুভমেন্ট, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে যে খিলাফত মুভমেন্ট শুরু করেছিল কারা, মোহাম্মদ আলী এবং শওকত আলী, এরা কিন্তু শুরু করেছিলেন এই খিলাফত আন্দোলন 1920-22 তোমাদের শুরু হয়েছিল এই খিলাফত আন্দোলন, এবং তার সাথে সাথে অসহযোগ আন্দোলনও কিন্তু শুরু হয়ে গেছিল। ঠিক আছে, এখানে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আসছে যেটা বিশ্বের দীর্ঘতম রেল লাইন কোনটা। অবশ্যই তোমরা সকলে এটা জানো, বিশ্বের দীর্ঘতম রেলওয়ে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, যেটা বিশ্বের দীর্ঘতম রেল লাইন। এবং ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মস্কোতে রাশিয়ার সুদূর যে পূর্বের সাথে যুক্ত করছে, এবং এখানে যে দূরত্বটা সেটা কিন্তু 9259 কিলোমিটার। ঠিক আছে, বা এটা আমরা যদি বলতে পারি 5753 মাইলের কাছাকাছি। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। এবং এখানে আরেকটা প্রশ্ন যেটা আসে তোমাদের, সেটা 1916 সাল থেকে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ মস্কোতে, এটা কিন্তু তখন সেটা কিন্তু তখন শুরু হয়েছিল। ঠিক আছে, 1916 দিকে, এটাও তোমরা একটু দেখে রাখবে। চলো, এখান থেকে আর এক্সট্রা কোনো কিছু আমাদের দেখার দরকার নেই, এটুকু জানলেই হবে। নেক্সট আমাদের যে কোয়েশ্চেন আসছে, কোন ভারতীয় মহিলা শুটার নয়াদিল্লিতে 2019 সালে ISSF ওয়ার্ল্ড কাপে 10 মিটার এয়ার রাইফেল মহিলা ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন? এটা কে জিতেছিল? এটা কিন্তু অপূর্বী চান্দেলা। কে জিতেছিল? অপূর্বী চান্দেলা। এটা কিন্তু 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কারণ 2019-এর ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে তোমাদের মহিলার 10 মিটার এয়ার রাইফেল যে পিস্তলে তিনি কিন্তু 1 নম্বর হয়েছিলেন। ঠিক আছে, আর এখানে কিন্তু তিনি স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন এক্সামে এগুলো জিজ্ঞাসা করা হতে পারে। আবার 2021-এর একটা গেম হয়েছিল যেটা কিন্তু টোকিও অলিম্পিকে তিনি কিন্তু ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হলেও হতে পারে। এছাড়া কিন্তু 2016 সালে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ঠিক আছে, অপূর্বী চান্দেলা। এগুলোকে একটু তোমরা দেখে রাখবে। এখান থেকে আর কিছু দেখার দরকার নেই। এছাড়া কিন্তু 2014 সালে, হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস দেখে রাখতে পারো, 2014 সালে তিনি স্বর্ণ পদক জিতেছিলেন কমনওয়েলথ গেমসে। ঠিক আছে, চলো, এইটুকু জানলেই হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, এবং যদি প্রতিদিন এই ধরনের ক্লাসগুলো পেতে চাও। ঠিক আছে, চলো পরবর্তী আমরা কোশ্চেন দেখবো কি। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে তোমাদের বললাম যে শুটিং, এই শুটিংয়ের সাথে কিন্তু আরও অন্যান্য বিভিন্ন জন মানে যুক্ত আছে। তার মধ্যে আরেকজন হচ্ছে কি অভিনব বিন্দ্রা, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। জিতু রায়, ঠিক আছে, অপূর্বী চান্দেলা যেটা তোমরা এখানে দেখে নিলে, এছাড়া তোমাদের জিতু রায়, হ্যাঁ, অঞ্জলি ভাগবত, এরা কিন্তু, এবং বিজয় কুমার, এই সকলে কিন্তু শুটিংয়ের সাথে যুক্ত। এগুলো জিজ্ঞাসা করা হতে পারে যে শুটিংয়ের সাথে যুক্ত পার্সোনালিটি কারা কারা আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে, গতির 3টি সূত্র প্রস্তাব করেছিলেন কে? তো আমাদের এগুলো দেখে নিতেই হবে, অবশ্যই দেখতে হবে, কারণ এগুলো তোমাদের ক্লার্কশিপ এক্সামও জিজ্ঞাসা করা হয়েছিল, বিভিন্ন এক্সাম্পল দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল যে এটা চারটে ধারণা আমরা কোথা থেকে পাই, বলের ধারণা আমরা কোথা থেকে পাই, ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা আমরা কোথা থেকে পাই। এগুলো নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্রের মাধ্যমে আমরা এই সমস্ত ধারণাগুলো পেয়ে থাকি, তাই না? তো এগুলো তোমরা দেখে নেবে, নিউটনের সূত্র থেকে আমরা পাচ্ছি। তো নিউটনের তিনটে সূত্র আছে, তোমরা সকলে সেটা জানো। আমরা যদি প্রথম সূত্রের কথা বলি, যে একটি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং সেটা বাহ্যিক যদি আমরা কোনো বল প্রয়োগ করি তাহলে সেটা তার বেগে অনুযায়ী সে চলতে থাকবে। এটা কিন্তু নিউটনের প্রথম সূত্রে বলা আছে, তাই না? যেখান থেকে আমরা স্থিতিজাড্য, গতিজাড্য এই ধরনের উদাহরণগুলো পেয়ে থাকি। মানে এক কথায় 4টে ধারণা পেয়ে থাকি প্রথম গতিসূত্র থেকে নিউটনের। এবং দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে? দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে বলের ধারণা পেয়ে থাকি আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে। এখানে বলা হয় যে বাইরে থেকে প্রযুক্তি বল ব্যবহার না করলে স্থির বস্তু স্থির থাকবে, এবং সচল বস্তু চলতে থাকবে। এই ধরনের যে সূত্রগুলো পেয়ে থাকি, এগুলো বলের যে ধারণাগুলো পেয়ে থাকি, এগুলো কোথা থেকে পেয়ে থাকি? এবং বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিকও হয়ে থাকে। এই ধারণাগুলো কোথা থেকে পাচ্ছি? আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাচ্ছি। আবার তৃতীয় গতিসূত্রে কিন্তু আমরা এইটা পেয়ে থাকছি, যেটা কিন্তু আমরা অ্যাকশন রিয়াকশন অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা দেখছি যে প্রতিক্রিয়া সমান বা বিপরীত প্রতিক্রিয়া একটা হয়ে থাকে। যেমন আমরা যদি ব্যাট দিয়ে যখন বল খেলি, ক্রিকেট, তাই না? তো ক্রিকেটে যখন বলটাকে মারি তখন কী হয়, ব্যাটটা কিছুটা হলেও পিছনের দিকে চলে আসে। বা তোমরা এটাও লক্ষ্য করবে যে নৌকা থেকে যদি আমরা লাফ দিই তখন কী হবে, নৌকা একটু হলেও পিছনের দিকে সরে যাবে আর আমরা সামনে চলে যাব, তাই না? তো এগুলোই কিন্তু আবার বন্দুক থেকে যখন গুলি ছড়ছি, বন্দুকটা কিছুটা হলেও পিছনের দিকে সরে আসবে। এইগুলো হলো তোমাদের নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। এছাড়া আমাদের যে রকেট চলাচল করে, এগুলো সব নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর নির্ভর করে চলে। নেক্সট আমাদের কোশ্চেন আসছে, আর সম্প্রতি কিন্তু তোমাদের এলন মাস্ক এমন একটা ঘটনা ঘটিয়েছে যে নিউটনের সূত্রকেও ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করছে আর কি। তো সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? এলন মাস্ক তিনি কী করেছিলেন, তিনি ওই যে রকেটটা যখন চলছে, সে মহাকাশে যাচ্ছে, আবার পুনরায় তাকে ফিরিয়ে আনার জন্য
নতুন করে সেই সমস্ত নতুন সূত্র আবিষ্কার করছে আর কি, সেইভাবে তার বিজ্ঞানীরা কিন্তু সেরকম কাজ চালাচ্ছে, ঠিক আছে। এলন মাস্কের স্পেস এক্স, ঠিক আছে, তিনি এটাকে কিন্তু সফলও হয়েছেন, এটাও জানা যাচ্ছে। তো চলো পরবর্তী আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, CSIR বিজ্ঞানীরা ভারতে প্রথমবারের মতো জেনেটিক স্টাডি ফোর্ট পরিচালনা করেছেন, এটা কোথায় গবেষণাটা হয়েছিল, যেটা কিন্তু লাক্ষাদ্বীপে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে তোমরা একটু দেখে নেবে যে CSIR এটা কি, এটা কিন্তু কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্টার। এটা কোথায় অবস্থান করছে, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে তোমাদের অবস্থান করছে হায়দ্রাবাদ, ঠিক আছে। তো এখন বর্তমানে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ যেটা তোমাদের রাজধানী, ঠিক আছে। এগুলো একটু দেখে রাখবে। এছাড়া এখান থেকে তোমাদের আর কিছু দেখার দরকার নেই, এর যেটা ফুল ফর্মটা যেটা বললাম এবং এর যে অবস্থানটা বললাম। পরবর্তী তোমাদের যে কোশ্চেনটা আসছে সেটা কি, BHEL এর সম্পূর্ণ ফুল ফর্মটা কি আসছে, যেটা আসছে তোমাদের ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এটা কিন্তু এর ফুল ফর্ম হয়ে যাচ্ছে, যেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। এর আগেও কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল, একটু দেখে নেবে আগের ক্লাসগুলো, তাহলে বুঝতে পারবে কী ধরনের কোশ্চেনগুলো করছে, ঠিক আছে। তো এর হেডকোয়ার্টারটা কোথায় অবস্থান করছে, এটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থান করছে, ঠিক আছে। BHEL ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, যার হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ দিল্লিতে, এবং 1964 এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, এবং 1974 সালে হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল এর সাথে একত্রীভূত হয়েছিল, ঠিক আছে। এখানে কিন্তু প্রচুর তোমাদের দেশের যে উৎপাদিত 35,000 যে মেগাওয়াট বিদ্যুতের মধ্যে এক বছরে প্রায় 20,000 মেগাওয়াট উৎপাদন করে থাকে এই BHEL, ঠিক আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা একটু দেখে রাখবে। নেক্সট আমাদের কোশ্চেন আসছে কি, 2020 সালের মে মাসে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল যে ঘূর্ণিঝড়টি, তার নাম কি, সেটা কিন্তু আমফান। তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে জিজ্ঞাসা করছে তোমাদের, এইবার করে জিজ্ঞাসা করা হতে পারে, এগুলো একটু তোমরা দেখে রাখবে। এবার কিন্তু তোমাদের যেটা হয়েছে সেটা কিন্তু দানা হয়েছে ঘূর্ণিঝড়, আর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এর আগেও কিন্তু আমরা এই কোশ্চেনের অ্যান্সার জানিয়েছি, এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকেও কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো সব দেওয়া আছে। তোমরা এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নিতে পারবে শুধুমাত্র 51 টাকা দিয়ে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখে রাখবে, এবং দানা ঘূর্ণিঝড়টা যে নামকরণ করেছিল যে দেশ, সেটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। আর এখানে কিন্তু ভারত এবং পশ্চিমবঙ্গে আমফান কিন্তু আঘাত এনেছিল সেই সময় 2020 দিকে, যেটা কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু আমফান প্রবলভাবে হানা দিয়েছিল আমফান। এছাড়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে অনেক ঘূর্ণিঝড় হয়ে গেছে, যেগুলো কিন্তু আমাদের ফণী হয়ে গেছে, তারপর বুলবুল হয়েছে, তাই না, হুদহুদ হয়েছে, এই ধরনের বিভিন্ন ঘূর্ণিঝড় কিন্তু অলরেডি হয়ে গেছে। আর তোমাদের একটু বলে রাখি, তার কারণ হচ্ছে এই যে এনটিপিসিতে তোমাদের অনেক কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করছে, তবে তোমাদের যেটা আমরা আশা করেছিলাম যে ক্লার্কশিপে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করবে, ঠিক আছে, সেরকমটা এবার হয়নি। এবার খুব কম সংখ্যক কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, তবে যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স এসছে তার বেশিরভাগ কিন্তু আমাদের ইবুক থেকে চলে এসেছে। সুতরাং তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা কমন পেতে চাও, বেশি না পড়ে অল্প সংখ্যক পড়ে যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি কমন পেয়ে যাও, তার থেকে ভালো কথা আর কী হতে পারে, তাই না। তো তোমরা কি করবে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা সেটা অত কিছু পড়ে কোনো লাভ নেই। তোমরা জিকের জন্য শুধু বই পড়তে থাকো, যদি 4টের মধ্যে তোমরা যদি 2টো বা 3টে কমন পেয়ে যাও এই আমাদের পিডিএফ কটা পড়ে, তাহলে এখানে যথেষ্ট। তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পড়েও কেউ কমন পায় না, আবার না পড়েও অনেকে কমন পেয়ে যায়। আর যে কটা কমন পাচ্ছ সেগুলো কিন্তু বেশিরভাগ আমাদের এখান থেকেই তোমরা পেয়ে যাবে, তাই না। আর তোমাদের এনটিপিসি আগের যে কোয়েশ্চেনগুলো আমরা করাচ্ছিলাম না, সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের ক্লার্কশিপে চলে এসছে। এটা খুব ভালো লাগলো আমারও দেখে, যে আমাদের ক্লার্কশিপের যে সমস্ত কোশ্চেনগুলো এসছে তার বেশিরভাগটা কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেও চলে এসছে। সুতরাং তোমাদের সকলকে বলবো, কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা যদি না নিয়ে থাকো এখনই নিয়ে নাও। 51 টাকায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে, সম্পূর্ণটা 51 টাকাতে। যদি তোমরা এটা হিসাব করো তো প্রতি মাসে কত হচ্ছে, 4 থেকে 5 টাকা করে পড়ছে। আর এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়েছে, সেটা দেখবে, তারপর তোমরা পারচেস করতে পারো। আর এনটিপিসিটা তোমরা 99 টাকা দিয়ে পারচেস করতে পারবে, ঠিক আছে। এনটিপিসিটা এই জন্যই বলবো, কারণ এনটিপিসি শুধু এনটিপিসি পরীক্ষার জন্য নয়, আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী আমরা কোশ্চেন যেটা দেখব, নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী নিচের কোন সংস্থার সাথে যুক্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাচপান বাঁচাও আন্দোলন হয়েছিল, বাচপান বাঁচাও যে আন্দোলনটা হয়েছিল, সেখানে কিন্তু এই তিনি কৈলাস সত্যার্থী, তিনি কিন্তু তার সাথে কিন্তু যুক্ত ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, নোবেল পুরস্কারও পেয়েছিলেন তিনি। আর তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা যেটা দেখছো সেটা কিন্তু বাচপান বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কৈলাস সত্যার্থী, ইনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর ইনি কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন এটা কিন্তু তোমরা জানাবে, কারণ এর আগে ক্লাসে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছিলাম। এই নোবেল বিজয়ী
সম্পূর্ণ তালিকা আমাদের ভারত থেকে যারা যারা নোবেল প্রাইজ পেয়েছিল এবং ভারত থেকে যারা যারা ভারতরত্ন পেয়েছিল, ভারতরত্ন তো আমাদের ভারতের ইতিহাস থেকে, নোবেল প্রাইজগুলো কিন্তু আমরা আলাদা করে ক্লাসে তোমরা জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো তোমরা যারা পারবে অবশ্যই এটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। দুটো কোশ্চেন তোমাদের জন্য থাকলো। নেক্সট আমাদের কোশ্চেন যেটা আছে, নিচের কোনটি মুন্সি প্রেমচাঁদ লিখেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুন্সি প্রেমচাঁদ লিখেছেন কি? সেবা সদন লিখেছেন কি? মুন্সি প্রেমচাঁদ। গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে তোমাদের আরও জায়গা তোমাদের রাখতে হবে। গোদান উপন্যাসটি কে লিখেছিলেন? গোদান কিন্তু লিখেছিলেন কে? মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমাদের এগুলো তোমরা একটু দেখে রাখবে। আর একটা তোমরা একটু মনে রেখে দেবে, মানসরোবর, যেটা কিন্তু এই মুন্সি প্রেমচাঁদের লেখা, ঠিক আছে। আর এখানে তোমরা এটাও দেখে রাখবে যে এই যে বইটা, এটা কিন্তু তোমাদের সেবা সদন, যেটা এটা কিন্তু তিনি লিখেছিলেন 1919-এর দিকে, ঠিক আছে। পরীক্ষা যদিও আসবে না এটা, তো এগুলো অত মুখস্থ রাখার দরকারও নেই, শুধু নাম কটা মনে রাখবে তাহলেই হবে। চলো, পরবর্তী প্রশ্ন আছে, কম্পিউটারের জনক বলা হয় কাকে? অবশ্যই চার্লস ব্যাবেজকে কিন্তু আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। এবং কম্পিউটারের যে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। আর এখানে কিন্তু আরেকটা কোশ্চেন তোমাদের যেটা জিজ্ঞাসা করা হয়ে থাকে, যে কম্পিউটারের মেমোরি কার্ডের যে আবিষ্কর্তা তিনি কে? ঠিক আছে, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এছাড়া এর আগের ক্লাসও আমরা দেখেছিলাম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এর প্রতিষ্ঠা কে করেছিলেন? এগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করে দিয়েছি। সুতরাং আগের ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ এখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশন অনেক দেওয়া আছে, ঠিক আছে। চলো, পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় উচ্চ বিদ্যালয় ছাত্র দল দ্বারা নির্মিত এবং নাসা দ্বারা উৎক্ষেপিত প্রথম ছাত্র উপগ্রহটির নাম বলো। যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কালামস্যাট, ঠিক আছে। কালামস্যাট কিন্তু এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এটা উৎক্ষেপিত হচ্ছে কবে? এটা কিন্তু তোমাদের উৎক্ষেপিত হয়েছিল নাসার দ্বারা এবং ভারতের উচ্চ বিদ্যালয় ছাত্র দ্বারা নির্মিত এটা প্রথম উৎক্ষেপিত হয়েছিল, এবং কালাসাট যার কিন্তু নাম। আর এটা হয়েছিল তোমাদের এই যে প্রথম, যেটা আমি এটা ভালো করে যেটা বলছি, যে প্রাক্তন রাষ্ট্রপতি এবং পরমাণু বিজ্ঞানী যে এপিজে আব্দুল কালামের নামে এই স্যাটেলাইটের নামকরণ করা হয়েছিল কালামস্যাট, ঠিক আছে। কালামস্যাট যে নামটা দেখছো, এটা কিন্তু এপিজে আব্দুল কালামের নামে কিন্তু নামটা করা হয়েছিল, যাকে কিন্তু মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসাবে আমরা কিন্তু চিনে থাকি, তাই না? তো ইনি আবার রাষ্ট্রপতিও ছিলেন, এটাও কিন্তু দেখে রাখতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা তোমরা জানো নাসা, তাই তো। আর আমাদের ভারতের কিন্তু ইসরো, ঠিক আছে। আর রসকসমস হচ্ছে রাশিয়ার, তাই না, জ্যাক্সা, এগুলো সব কিন্তু দেখে রাখতে হবে, বিভিন্ন দেশের তোমাদের যে মহাকাশ বিজ্ঞানী মহাকাশ সংস্থা, তাই না। আচ্ছা, এখান থেকে আর কিছু তোমাদের দেখার দরকার নেই, এটুকু একটু মনে রাখলেই হবে। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন যেটা আছে, এক্সেল কোন ফাংশন কি সম্পাদনা মোডে যেতে সাহায্য করে? যেটা কিন্তু F2, ঠিক আছে। F2টা সাহায্য করে সম্পাদনা মোডে যেতে। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন যেটা আছে, সংবিধানের জন্য অন্যান্য দেশ থেকে বৈশিষ্ট্যগুলো ধার করা জন্য, তোমরা জানো যে আমাদের সংবিধানে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছিল। তো সমালোচিত হওয়ার বিষয়ে যিনি নিম্নলিখিত মন্তব্যটি করেছিলেন, যে কেউ সংবিধানের মৌলিক ধারণাগুলিতে কোনো পেটেন্ট অধিকার রাখে না, এটা কে বলেছিলেন? ডক্টর B.R. আম্বেদকর কিন্তু এই মন্তব্যটি কিন্তু করেছিলেন, ঠিক আছে। আর এখানে কিন্তু আমাদের সংবিধান বা সংবিধানের যে স্থপতি বা প্রতিষ্ঠাতা, তাকে কিন্তু ডক্টর B.R. আম্বেদকর, তিনি কিন্তু ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানের তৈরিতে। আর ভারতের সংবিধান গ্রহণ করা হচ্ছে কত সালে? এটা কিন্তু 26 নভেম্বর 1949-এ ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল, এবং 26 জানুয়ারি 1950-এ এটা কার্যকর করা হয়েছিল। সেই জন্য কিন্তু 26 নভেম্বর আমরা সংবিধান দিবস পালন করে থাকি, এবং 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে হয়ে থাকি, তাই না। আর এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে প্রথম যখন ভারতে প্রজাতন্ত্র দিবস হয়েছিল, তখন চিফ গেস্ট হিসাবে কে উপস্থিত ছিল? সেটা কিন্তু সুকর্ণ কিন্তু উপস্থিত ছিলেন, ঠিক আছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ, তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন 1950-এর স্বাধীনতা দিবসের প্রজাতন্ত্র দিবসের সময়, ঠিক আছে। আর তোমাদের যে এই কোশ্চেনটা তোমাদের এসএসসি জিডিতে এসেছে এবং অন্যান্য তোমাদের বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে অলরেডি, ঠিক আছে, আবারও আসবে তোমাদের। তার কারণ 2024 সালের প্রজাতন্ত্র দিবসের সময় ভারতে উপস্থিত ছিল যে রাষ্ট্রপ্রধান, তার নাম কি? তিনি কে? তিনি আর কেউ নন, ইমানুয়েল ম্যাক্রন, তিনি কিন্তু উপস্থিত ছিলেন, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা দেখে রাখবে। আপকামিং সমস্ত শিফটেই তোমাদের আসার সম্ভাবনা আছে, প্রায় বেশিরভাগ শিফটে, এনটিপিসি এবং এসএসসি যে কোনো এক্সামে। নেক্সট তোমাদের বলে রাখি, এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফটা আছে সেখানে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট আমাদের আছে, নিচের কোনটি রাওলাট আইনের অধীনে একটি পরিমাপ নেওয়া হয়েছিল, যেটা কিন্তু বিনা বিচারে কারাদণ্ড, ঠিক আছে। এটা কিন্তু রাওলাট আইনে কিন্তু বলা হয়েছিল বিনা বিচারে কারাদণ্ড। আর রাওলাট আইনটা কত সালের? 1919-এর, ঠিক আছে। এটা কিন্তু একটু দেখে রাখবে, 1919-এ
মার্চ মাসের দিকে কিন্তু রাওলাট আইন এটা কিন্তু তখন হয়েছিল এবং রাওলাট সত্যাগ্রহ শুরু হয়েছিল এবং মহাত্মা গান্ধী কিন্তু যার নেতৃত্ব দান করেছিলেন, ঠিক আছে। আর তার পরপরই কিন্তু হয়েছিল ঠিক সেই সময়ই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919-এর 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ নামক উদ্যানে, ঠিক আছে। সেখানে নির্বিচারে কিন্তু গুলি বর্ষণ করা হয়েছিল জনগণের ওপর। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হত্যাকাণ্ড ছিল ভারতের ইতিহাসে। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন আছে মানব উন্নয়ন সূচক ইন্ডেক্স, যেটা 2019-এ ভারতের স্থান কত ছিল? এখানে কিন্তু ভারতের স্থান ছিল 129। এগুলো সব কারেন্ট থেকে আসছে, তো এই সমস্ত ইন্ডেক্সগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বুকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যারা যারা নিতে চাও 51 টাকা দিয়ে নিতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্সটা, ওই জন্যই বারবার বলবো, কারণ বিভিন্ন জায়গা থেকে নিয়ে তোমরা হয়তো পড়ছো, বিভিন্ন জায়গা থেকে নিচ্ছ, কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলো হয়তো সেরকম আসছে না, তাই না? তো অত পড়ে আমার লাভও নেই। আমাদের এখানে শুধুমাত্র প্রতি মাসে টপ 100 দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স, খুব বেশি না, খুব কম না, ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া আছে। পরীক্ষার আগে 1 সপ্তাহের মধ্যে তোমরা মুখস্থ করে ফেলতে পারবে, এমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে। 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 1200 হবে, ব্যাস। তো 129তম স্থান ছিল 2019-এ, আর 2024-এ কত নম্বর স্থান ছিল সেটা কিন্তু তোমাদের আগের ক্লাসগুলোতে বারবার বলে দিয়েছি। বারবার বললে সেটা যারা বারবার দেখছে ক্লাসগুলো তাদের অসুবিধা হবে। সুতরাং তোমরা কী করবে, আগের ক্লাসগুলো ভালো করে দেখবে, আর যারা পারবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নিচের কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি বায়ুশক্তি উৎপাদিত হয়? যেটা কিন্তু তামিলনাড়ুতে সবথেকে বেশি বায়ুশক্তি তোমাদের উৎপাদিত হয়, আর এটা কিন্তু 2024-এর সিজিএলে কিন্তু তোমাদের চলে এসেছে এই কোশ্চেনটা। আর তোমরা একটু দেখে রাখবে, ভারতের সবচেয়ে বেশি বায়ুশক্তি উৎপাদিত হয় আমাদের তামিলনাড়ুতে, এবং তামিলনাড়ু করমণ্ডলে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়, এটাও তোমাদের একটু দেখে রাখতে হবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? এছাড়া তোমরা এটাও দেখে রাখবে যে তামিলনাড়ু কুদানোকুলম যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা কিন্তু তোমাদের এনটিপিসির বিভিন্ন শিফটে প্রথমের দিকে দেখবে, পরপর শিফটে কিন্তু এই কোশ্চেনটা তোমরা পাবে, এবং আপকামিং যে কোনো আমরা আরও ক্লাসগুলো আনছি সেগুলো তোমরা পাবে। আর এটা কিন্তু ভারতের সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা কুদানোকুলম, এটা অবস্থান করছে তামিলনাড়ুতে। চলো পরবর্তী প্রশ্ন যেটা আছে, আসাম প্রথম তেলের কূপ কোথায় আবিষ্কৃত হয়েছিল? এটা কিন্তু ডিগবয় তোমরা কিন্তু জানো এটা, যে বৃহত্তম যে তোমাদের তৈলখনি ডিগবয় আসামে অবস্থান করছে। নেক্সট আমাদের কোশ্চেন আছে, ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা কোড এর নাম কি? এটার নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধ, ঠিক আছে। স্মাইলিং বুদ্ধ অর্থাৎ হাসি মুখওয়ালা যে বুদ্ধ, সেটা হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষার যে কোড তার নাম হলো স্মাইলিং যুদ্ধ, এবং 1974 সালের 18ই মে ভারত এবং রাজস্থানের পোখরানে, ঠিক আছে, ভারতের রাজস্থানের যে পোখরানে, সেখানে কিন্তু এর প্রথম পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল, টেস্টটা করা হয়েছিল, ঠিক আছে। আর এটা করেছিল ভারতীয় সেনাবাহিনী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী তখন ছিল ইন্দিরা গান্ধী, ঠিক আছে। এটা পরীক্ষা জিজ্ঞাসা করে হতে পারে, তাই না, যে ইন্দিরা গান্ধীর সময় কিন্তু এই স্মাইলিং বুদ্ধ বা এই যে পারমাণবিক যে পরীক্ষা, এটা কিন্তু প্রথম করা হয়েছিল। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব কি, তার আগে বলে রাখবো অবশ্যই তোমরা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ যেখানে কিন্তু সমস্ত আপডেট যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে বলি না, সেখানে কিন্তু সব কিছু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু খুব সহজেই কিন্তু দেয়া হয়ে থাকে। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন আসে, রাজনীতিতে মহাত্মা গান্ধী কাকে প্রথম গুরু বলে মনে করতেন? তার গুরু বলে মনে করতেন, যেটা কিন্তু রাজনীতিতে তার গুরু বলে মনে করতেন গোপালকৃষ্ণ গোখলেকে। মানে আমরা এই কোশ্চেনটা এরমভাবে জিজ্ঞাসা করে হতে পারে যে গান্ধীজির রাজনৈতিক গুরু আমরা কাকে বলে চিনি, যেটা কিন্তু গোপালকৃষ্ণ গোখলে আমাদের রাইট অ্যান্সার হবে, তাই না? তো সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা কিন্তু গোপালকৃষ্ণ গোখলে ছিলেন, তাই না? এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তিনি মহাত্মা গান্ধীর একজন পরামর্শদাতাও কিন্তু ছিলেন, আর তিনি কিন্তু এই মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন। এখান থেকে আর একটা কোশ্চেন তোমাদের একটু দেখে নেবে, যে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর তিনি কিন্তু মহাত্মা গান্ধীকে পথ দেখিয়েছিলেন, এবং গোপালকৃষ্ণ গোখলে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে অবাধ জ্ঞান ছিল তার। এবং গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিল সেই সালটা কত সেটা তোমরা দেখে নেবে, 1915 সালে কিন্তু গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু ফিরে এসেছিল। ওকে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব, COBOL কোবল এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্ম হয়ে যাবে কি, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কি বললাম? কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এটার ফুল ফর্ম হয়ে যাবে। আর এটা কিন্তু তোমাদের WEP বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে, এবং 2020 WEPতে কিন্তু অলরেডি এই কোশ্চেনটা চলে এসেছিলো, ঠিক আছে। তো এটা একটু দেখে রাখবে। নেক্সট আমাদের কোশ্চেন আছে, পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2020 অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দেশের সর্বসেরা শাসিত রাজ্য হিসাবে আলোচিত হয়েছিল? যেটা কিন্তু কেরালা, ঠিক আছে, তখনকার কারেন্ট হিসাবে ছিল। তো এগুলো একটু দেখে নেবে, ইন্ডেক্সগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন আসছে, পণ্ডিত
হরিশঙ্কর ব্রহ্মচারী উপনাম ব্যবহার করে 1920 দশকে ঝাঁসির সাঁতার নদীর কাছে কোন বিখ্যাত বিপ্লবী ঘাঁটি স্থাপন করেছিলেন, যেটা কিন্তু চন্দ্রশেখর আজাদ। ঠিক আছে, চন্দ্রশেখর আজাদ তিনি কিন্তু সেইখানে ঘাঁটি তৈরি করেছিলেন। আর এখানে কিন্তু যে কোশ্চেনটা একটু ভালো করে দেখে নেবে যে 1920 দশকে কোন বিখ্যাত বিপ্লবী ঝাঁসির সাঁতার নদীর কাছে, ঠিক আছে, সাঁতরা, ঠিক আছে, সাঁতরা নদীর কাছে, কিন্তু এখানে সাঁতার হবে না, এটা সাঁতরা হবে, নিজের জন্য আশ্রয় স্থাপন করেছিলেন, যেটা কিন্তু চন্দ্রশেখর আজাদ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, অন্যান্য পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়ে থাকে। আর তোমরা একটু দেখে নেবে যে শহীদ দিবস হিসেবে আমরা কিন্তু পালন করে থাকি কোন তারিখটা, যেটা কিন্তু 1931 সালে কিন্তু শহীদ দিবস আমরা কিন্তু পালন করে থাকি। ঠিক আছে, আর হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কে? 1928 কিন্তু সুখদেব, চন্দ্রশেখর আজাদ এবং অন্যান্য আরও অনেকেই ছিলেন, যারা কিন্তু হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, আর শহীদ দিবস যেটা বললাম 1931 শহীদ দিবস হিসেবে আমরা কিন্তু পালন করে থাকি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখব। আচ্ছা, এখান থেকে তোমরা এটাও দেখে রেখে দেবে যে ক্ষুদিরাম বসুকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল, সালটা কত, যেটা কিন্তু মুজাফফর বোমা মামলায় কিন্তু জড়িত ছিলেন এই ক্ষুদিরাম বসু। এটাও জিজ্ঞাসা করা হয়, এই কিংসফোর্টের গাড়িতে সেই বোমা নিক্ষেপ করেছিলেন, তোমরা জানো সেটা ঘটনাটা। সেখানে কিন্তু কিংসফোর্ট ছিল না, তার স্ত্রী এবং অন্য কেউ একজন ছিল। তো এখানে কিন্তু 1908 দিকে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হচ্ছে, 18 বছর বয়সে তিনি কিন্তু ফাঁসিতে তাকে ঝুলানো হয়েছিল। নেক্সট আমাদের কোশ্চেন আছে, ভারতের পতাকার কোড 2002 সালে অনুসারে ভারতীয় পতাকার অবস্থান কি হওয়া উচিত যখন এটি এর পতাকার সাথে প্রদর্শিত হয় একটি সরলরেখার অন্যান্য দেশ, যেটা আমাদের হবে কি ডান দিক, অর্থাৎ রাইট, এক্সট্রিম রাইট, একদম ডান দিকে। ঠিক আছে, এখানে বলতে চাইছে যে ভারতের পতাকার সংকেত 2002 অনুসারে ভারতের পতাকার অবস্থান কেমন হওয়া উচিত যখন এটা একটি সরল রেখার অন্যান্য দেশের পতাকার সাথে প্রদর্শিত হয়। মানে অন্যান্য দেশের সাথে যখন পতাকায় প্রদর্শিত, মানে অন্যান্য দেশের পতাকা আছে, তার সাথে আমাদের ইন্ডিয়াদের পতাকা আছে, এবং যখন এই সম্পূর্ণ পতাকাগুলো সমস্ত দেশের এই পতাকাগুলো যখন একটা লাইনে অবস্থান করছে, তখন ভারতের পতাকাটা কোন দিকে প্রদর্শিত হবে? অবশ্যই তোমাদের রাইটে। ঠিক আছে, একদম রাইটে প্রদর্শন করা হবে। এটা কত সালের অনুযায়ী? এটা 2002 অনুযায়ী। ঠিক আছে, এটাও কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে, পরবর্তী আমরা কোশ্চেন দেখব কি, নেক্সট আমাদের আছে লিটমাস দ্রবণ। নেক্সট আছে আমাদের লিটমাস দ্রবণ ড্যাশ থেকে প্রাপ্ত হয়, এটা কোথা থেকে প্রাপ্ত হয়? এটা কিন্তু লাইগান থেকে প্রাপ্ত হয় লিটমাস দ্রবণ। ঠিক আছে, এগুলো কিন্তু একটু দেখে নেবে। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন আছে 2020 সালে স্বচ্ছ সার্বেক্ষণ পুরস্কার, তাই তো, স্বচ্ছ সার্বেক্ষণ পুরস্কার দ্বিতীয় স্থান অর্জন করেছে কে? অবশ্যই সুরাট কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করেছিল তোমাদের সার্বেক্ষণ পুরস্কারে। ঠিক আছে, স্বচ্ছ সার্বেক্ষণ পুরস্কারে। আর তোমাদের কিন্তু 2024 যদি জিজ্ঞাসা করা হয় তো মধ্যপ্রদেশের ইন্দোর কিন্তু এটা রাইট অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন কী আছে? নেক্সট আছে আমাদের ভারতের কোন রাজ্য প্রতি কেজি প্রতি হেক্টরে, ঠিক আছে, সারের সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে? কোথায় এটা হয়ে থাকে? পাঞ্জাবে ব্যবহার করা হয়ে থাকে সবথেকে বেশি, তাই তো। আর পাঞ্জাবে কিন্তু সবথেকে বেশি কি গম উৎপাদন হয়ে থাকে, তাই না? পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত অঞ্চলগুলো, উত্তরপ্রদেশে, এগুলো কিন্তু গম সবথেকে বেশি উৎপাদন হয়ে থাকে। আর তোমাদের কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, যেটা এই যে MS স্বামীনাথন যে ভারতরত্ন পেয়েছিল 2024-এ, তাই না? তিনি সবুজ বিপ্লবের জনক ছিলেন এবং তিনি কিন্তু উচ্চ ফলনশীল ধান এবং গম বীজের জন্য কিন্তু প্রসিদ্ধ ছিলেন। ঠিক আছে, ভারতের সবুজ বিপ্লব তিনি কিন্তু শুরু করেছিলেন। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন আসছে কি, নেক্সট আসে আমাদের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অদক্ষ শ্রমিকদের অভিবাসনের কারণ? যেটা কিন্তু আমাদের সম্পদ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন যেটা আছে, ভারতীয় রেলওয়েতে সম্প্রতি যুক্ত হওয়া 17তম জোনের নাম কি? এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়, এটা কিন্তু কলকাতা মেট্রো আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে। আর কলকাতা মেট্রো এটা তো হচ্ছে 17তম রেলওয়ে জোন, এবং ইস্টার্ন জোনের মধ্যে পড়ছে আমাদের কিন্তু কলকাতা, তাই তো। ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে এগুলো কিন্তু আমাদের কলকাতার মধ্যে পড়ছে। আর এখান থেকে জিজ্ঞাসা করা হয় যে ভারতের সবথেকে বড় রেলওয়ে স্টেশন, যেটা কিন্তু আমাদের হয়ে যাবে কোথায়? হাওড়া রেলওয়ে স্টেশন। আর সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হবে আমাদের শিয়ালদা। আর সবথেকে খুশির খবর, দুটোই আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন যেটা আছে, সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাস প্রয়োজন? অবশ্যই সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং সূর্যালোকের সহযোগিতায় উদ্ভিদ তার পাতায় ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষ করে থাকে, এবং
জল এবং সেখানে অক্সিজেন কিন্তু মুক্ত করে থাকে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন যেটা আসছে, এবং গ্লুকোজটা কিন্তু কোষের এটিপিতে কিন্তু সঞ্চিত রাখে, যেটা কিন্তু অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটাকে আমরা কোষের শক্তিঘর বলে থাকি, সেখানে কিন্তু সঞ্চয় থাকে। হ্যাঁ, চলো নেক্সট আছে আমাদের কি কোশ্চেন, কোন স্থানকে বাংলার সেনাবাহিনীর নার্সারি বলা হয়? এটা কাকে বলা হয়? অবধকে বলা হয়। আর এই অবধকেই কিন্তু লর্ড ডালহৌসি বলেছিল এটা একটা চেরি, আর এটা একদিন আমার মুখে আসবে, তাই তো? এই কথাটা বলেছিল কে? লর্ড ডালহৌসি, যে ভারতের রেলপথের জনক ছিলেন, তাই তো? চলো নেক্সট আমাদের কোশ্চেন যেটা আছে, যিনি 27 আগস্ট 1947 তারিখে গণপরিষদের বিতর্কের কথা বলেছিলেন, আমি বিশ্বাস করি পৃথক নির্বাচন মণ্ডলী সংখ্যালঘুদের জন্য আত্মঘাতী হবে, এটা বলেছিল গোবিন্দ বল্লভ পন্ত, তাই তো? গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা একটু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন আসছে। আচ্ছা, এখান থেকে একটা জিজ্ঞাসা করা হয় যে গণপরিষদের ধারণা এগুলো কে দিয়েছিলেন? 1934 কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, গণপরিষদের ধারণা উঠেছিল এবং তারপর কিন্তু এখানে এমএন রয় কিন্তু ধারণা দিচ্ছেন 1934-এ, এবং তারপর গণপরিষদ তৈরি হচ্ছে এবং গণপরিষদের প্রথম সভাপতি হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। আর এই এখানে কিন্তু তোমাদের গণপরিষদ তো গঠন হচ্ছে, আর গণপরিষদ যে গঠন হচ্ছে, এই গণপরিষদের যে প্রথম যে আনছেন তার নামটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, এর আগেও কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি গণপরিষদ থেকে। গণপরিষদ, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পার্টগুলো এবং ইতিহাসের যে আর্লি যে পিরিয়ডটা, এই সব কিছু কিন্তু এআইআর একাডেমিতে টপিক ওয়াইজ কিন্তু করানো আছে, এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা আছে 2020 সালের ইউনেস্কো গাইডলাইন, তোমাদের ইউনেস্কোতে গুলেরমো যে কেন প্রেস ফ্রিডম প্রাইজ দেওয়া হয়েছিল, এটা কিন্তু জিনেত বেদোয়া লেমাকে কিন্তু দেওয়া হয়েছিল। আর এখানে তোমরা দেখছো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, তাই না? কারেন্ট অ্যাফেয়ার্সটা ছাড়া যাবে না, কারণ 40টা তোমাদের কিন্তু এনটিপিসিতে জিজ্ঞাসা করা হয়, তার মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে 7 থেকে 8টা প্রায় কোশ্চেন তোমাদের কারেন্ট থেকে থাকছে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের বেশিরভাগই কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে কিন্তু অলরেডি দেওয়া আছে, তো তোমরা ওটা সংগ্রহ করে নেবে। যারা নিতে পারবে না, অবশ্যই সেটা তোমরা একটু দেখে নেবে, কারণ 4 থেকে 5 টাকা পড়ছে প্রতি মাসে, যেখানে 100টা টপ 100 তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। আর সম্পূর্ণ এনটিপিসি প্রিভিয়াস জিকে কোশ্চেন, যেটা 133টা শিফট, 5000+ জিকে কোশ্চেন, এবং সম্পূর্ণটা 300+ পেজ সংখ্যা রয়েছে। এই সম্পূর্ণটা পাচ্ছ শুধু 99 টাকায়। ঠিক আছে, আর যারা দেখতে চাইছো ক্লাসগুলো সম্পূর্ণ, সেটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে পাবে। 14টা ক্লাস পেয়ে গেলে। ঠিক আছে, আজকে পর্যন্ত চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের বাদবাকি ক্লাসের শিফটগুলো প্রোভাইড করে দেওয়া। ঠিক আছে, পরবর্তী শিফট আমাদের থাকবে 15 নম্বর শিফট, খুব তাড়াতাড়ি আসছে ক্লাসগুলো। ঠিক আছে, একটু তোমাদের লাইক শেয়ার করতে হবে, ব্যাস এইটুকুই চাই। বাদবাকি ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, যত বেশি লাইক শেয়ার হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসগুলো দিতে থাকবো আমরা। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর যারা এসএসসি জিডির জন্য চাইছিলে, এআইআর একাডেমিতে তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, 2 দিনের মধ্যে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর যারা সম্পূর্ণ জিডি 2024-এর পিডিএফটা নিতে চাও, 50 টাকা দিয়ে পিডিএফটা নিতে পারবে। একই নাম্বার আছে, ওই নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবে, সব কিছু জানতে পারবে। ওকে, চলো পরবর্তী ক্লাসে আসছি। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।